চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমার নাম শেখ আবির, বাসা নবাবগঞ্জ থানার ছোট্ট একটি গ্রাম বান্দুরায়। এবার আমি ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন ছাত্র। 2012 সাল থেকে আপনার ভূত FM শুনি, এখন ভূত.com-এর নিয়মিত শ্রোতা। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব হলো না। আজকে যে ঘটনাটি বলবো এটি আমার ছোট কাকার সাথে ঘটে যাওয়া রক্তহিম করা ঘটনা। আমার জন্মের প্রায় 9 বছর পর ঘটনাটি ঘটে। আমি নিজেই এই ঘটনার সাক্ষী। সালটি ছিল 2012। আমার কাকা প্রতি রাতে বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যেত। তারা যেখানে ক্যারাম খেলতো সেটা ছিল আমাদের বাসা থেকে 40 মিনিটের পথ। আমার কাকা খুবই সাহসী। এমনই এক রাতে ক্যারাম খেলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি। একটু হাঁটার পরেই দেখেন বাজারে চিতই পিঠা ভাজা হচ্ছে। তিনি বাড়ির জন্য কিছু পিঠা কেনেন এবং ওইখানে দাঁড়িয়ে পিঠা খান। পিঠা খেয়ে পানির গ্লাস ময়লা থাকার কারণে পানি আর খান না। কাকা বাসার উদ্দেশ্যে রওনা দেন। শীতকাল, রাত আনুমানিক 11টা বাজে। একটু হাঁটার পর কাকা অনুভব করেন তার পেছন পেছন কে যেন হেঁটে আসছে। কাকা পেছনে তাকিয়ে দেখেন একটি কালো বেড়াল খুব ভয়ানকভাবে তার হাতে থাকা পিঠার দিকে তাকিয়ে আছে। কাকা বিড়ালটাকে দেখে সজোরে লাথি মারেন। একটু হাঁটার পর আবারও সেই বিড়ালটি দেখতে পান। এখন পুরো রাস্তার মাঝখানে সে বসে আছে এবং কাকার দিকেই খুব ভয়ানকভাবে তাকিয়ে আছে। তখন কাকার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করছিল। কাকা সাহস করে হাতে থাকা একটি লাঠি নিয়ে বিড়ালটাকে জোরে একটা বাড়ি দেন। বাড়ি মারার সাথে সাথে বিড়ালটি অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে যায়। কাকা এটি দেখে অনেক ভয় পান আর ভাবেন বিড়ালটি কিভাবে চোখের নিমিষে এভাবে চলে যেতে পারে। আশেপাশে পুরোটা বাঁশ ঝোপঝাড়ে ঘেরা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে রাস্তাটি চলে গিয়েছে। কাকা একবার চিন্তা করে পেছনে তাকান। রাস্তা দিয়ে বাসায় যাবেন, কিন্তু ওই রাস্তা দিয়ে বাসায় যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। এটি ভেবে কাকা ওই রাস্তাটি ধরে সামনে এগোতে থাকেন। একটু পর কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি আসলে প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন পুরো রাস্তার মাঝখানে একটা ডেড বডি কাপড় জড়িয়ে শুয়ে আছে। পূর্ণিমার রাত, চাঁদের আবছা আলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা দেখে কাকার আর বুঝতে বাকি রইল না যে তার সাথে অস্বাভাবিক কিছু একটা ঘটছে। তিনি তখন একটা সিগারেট জ্বালান। তার হাতে থাকা মোবাইলে আলো হচ্ছিল না, চারিদিক কুয়াশায় ভরা, ভালোভাবে মুখটি বোঝা যাচ্ছিল না। কাকা একটু সাহস করে ওই পড়ে থাকা শরীরটির দিকে যান এবং মুখে মোবাইলের আলো ফেলেন। মুখটি তখনও কাফন দিয়ে ঢাকা। আমার কাকার পুরো শরীরটা ভার হয়ে যায়। হঠাৎ করে একটা হিমেল হাওয়া এসে ওই শরীরটার থেকে কাফনটা সরিয়ে দেয়। এরপর আমার কাকা যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন দুটো খুব ভয়ানক চোখ ভয়ানকভাবে আমার কাকার দিকে তাকিয়ে আছে। মুখের মাংস থেতলে গেছে, খুব বিশ্রীভাবে একটা হাসি লেগে আছে ঠোঁটে। কাকা এসব আর নিতে পারছিলেন না। চোখ বন্ধ করে সূরা পড়তে পড়তে সামনের দিকে দৌড় দেন এবং একটি বাড়ির দরজায় গিয়ে পড়েন। পড়ার আওয়াজ পেয়ে দরজা খুললে তারা দেখেন যে আমার কাকা অজ্ঞান হয়ে পড়ে আছেন। তারা ঘরে নিয়ে কাকার মাথায় পানি ঢালেন। একটু পরে কাকার জ্ঞান ফিরে আসে এবং দাঁত লেগে যায় কিছুক্ষণ পরেই। এরপরে তারা কাকার ফোন থেকে আমাদের বাসায় ফোন দেন। তারপর আমরা তাদের বাসায় গিয়ে কাকাকে নিয়ে আসি। পরের দিন থেকে কাকা কথা বলতে পারছিল। এরপর কাকা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমাদের খুলে বলেন। ওই দিন সকাল থেকে কাকার ভীষণ জ্বর আসে এবং রাত হলে স্বপ্নে তিনি সেই মৃতদেহটাকে দেখতে পান। কিন্তু কাকা এই ধরনের স্বপ্ন দেখেন এটি বাসার কাউকে তিনি জানান না। কাকা চাচ্ছিলেন না তাকে নিয়ে কেউ চিন্তা করুক। কাকার এমন জ্বর দেখে গ্রামের একজন হুজুরকে নিয়ে আসা হয়। তিনি ঝাড়ফুঁক করেন কিন্তু জ্বর কমে না। ওই রাতে কাকার জ্বর আরও বেড়ে যায় এবং স্বপ্নে তিনি আবারও সেই মৃতদেহ এবং বেড়ালটিকে দেখেন। কাকার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। পানি খাওয়ার জন্য পাশে রাখা জগটা হাতে নিতেই কাকার চোখ পড়ে তার বিছানার ওপর। বাতির আলোতে কাকা স্বপ্নে যে বেড়ালটিকে দেখেছিলেন এবার তিনি বাস্তবে তাকে দেখতে পান। বিড়ালটি আকারে ছিল বেশ বড়। কাকার ঘরের দরজা তখন সম্পূর্ণ আটকানো। বেড়াল কেন, ইঁদুরও প্রবেশ করতে পারবে না সেখানে। এত বড় একটা বেড়াল। কাকার আর বুঝতে বাকি রইল না তার সাথে অস্বাভাবিক কিছু ঘটছে।
তিনি আর সইতে পারলেন না, খাট থেকে নেমে দৌড় দেবেন এমন সময় উপলব্ধি করলেন যে পা দিয়ে উনি বিড়ালটিকে লাথি দিয়েছেন, ওই পাটি অবশ হয়ে গেছে। কাকা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অনেক জোরে কাকা চিৎকার করে অজ্ঞান হয়ে যান। কাকার চিৎকার শুনে বাসার সবাই ঘরে এসে কাকাকে অজ্ঞান অবস্থায় পায়। পরদিন কাকা বাসার সকলকে ওই রাতের ঘটনা খুলে বলেন। এসব শুনে বাবা অনেক কবিরাজের সন্ধান করতে থাকেন। অনেক কবিরাজের সাথে দেখা পেলেও কাকার এই ধরনের হয় এবং জিনটি কবিরাজের তুলনায় অনেক কম শক্তিশালী হওয়ায় কবিরাজ জিনটিকে তার মন্ত্রের মাধ্যমে আঘাত করেন এবং কাকার শরীর থাকা জিনটি অনেক চিৎকার শুরু করে। জিনটি আঘাত সহ্য করতে না পেরে শরীর ছেড়ে যাবার প্রতিশ্রুতি দেয় এবং সে চলেও যায়। আমার কাকা এরপর অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কবিরাজ জানান যে আর আমার কাকার কাছে সেই জিনটি আসবে না। কবিরাজ একটা তাবিজ দেন এবং 40 দিন তাবিজটি গলায় ঝুলিয়ে রাখতে বলেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয় না। ঘটনাটি পাঠিয়েছেন শেখ আবির, বান্দুরা, নবাবগঞ্জ, ঢাকা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এতক্ষণ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
হালকা একটা নাইট বাল্ব জ্বলছিল, আর বাইরে করিডর থেকে লাইটের আলো ঘরে আসছিল। সে স্পষ্ট দেখছে কালো মানুষের আকৃতির কিছু একটা স্পষ্ট জিনিস, একটা অবয়ব হামাগুড়ি দিয়ে বিছানার কাছে এলো এবং ঠিক আমার পায়ের কাছে বসে ঠিক বৃদ্ধ মানুষের মতো অঝরে গুনগুন করে কান্না শুরু করলো। আমার বন্ধুটি এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি, সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আমি চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বিছানা থেকে নেমে লাইট অন করতেই দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি নানাভাবে চেষ্টা করছিলাম ওর জ্ঞান ফেরানোর, ইতিমধ্যে নিচে থেকে সবাই ছুটে এলো ঘরে, সবাই অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফিরল না। অনেক টেনশনে বাকি রাতটা জেগেই কাটালাম। আমি খুব ভয় পেয়েছিলাম যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। তাই ভেবে পরের দিন সকালে ওর জ্ঞান ফিরল। সুস্থ হবার পর সবকিছু আমাদের জানালো। আমি ম্যানেজারের দিকে রাগের বৃষ্টি নিয়ে তাকাতেই সে সব কিছু বলতে শুরু করলো। বাড়িটা 90 বছর ধরে এরকম ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িটা অনেক কিছু দেখেছে, অনেক ইতিহাস জড়িয়ে আছে বাড়িটাকে নিয়ে। জর্জ মর্গান নামে একজন ইংরেজ ভদ্রলোক 1930 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এখানে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি থাকতেন। শোনা যায় কোন এক অজানা কারণে তিনি একদিন তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং নিজেও পরে মারা যান। তারপর থেকেই সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটা শুরু করে এখানে। ওনার মৃত্যুর পর অনেকদিন এই বাড়িটা ফাঁকা পড়েছিল। স্বাধীনতার পরে সরকারের অধীনে এই বাড়িটি চলে যায়। এটিকে নতুন করে টুরিস্ট লজ বানিয়ে ফেলা হয়। এখানে কোনো মানুষ বেশি দিন থাকতে পারে না। মাঝে মাঝে এটা দেখে ভয় পায়, পরের দিন আর কাজেই আসে না। তো
প্রেসের যে বিল্ডিংটা সেটাও অনেক পুরনো। তো তিনি কাজ দেখছিলেন রাত প্রায় 2টা-2টার দিকে, নিচে প্রেসে কাজ হচ্ছিল, দোতলা বাইন্ডিং হচ্ছিল। তো তিনি হাঁটতে হাঁটতে 3তলা যেখানে গোডাউন সেখানে চলে যায়। এর আগে রাসেল ভাই তার প্রেসে যাওয়া হয়নি, সেদিন প্রথম গিয়েছিলেন। তো 3তলা যখন যায়, করিডোরটা ছিল অনেক লম্বা এবং শেষ প্রান্তে ছিল ওয়াশরুম। তো তিনি হাঁটতে হাঁটতে ওয়াশরুমের কাছে যায় এবং ওয়াশরুমে প্রবেশ করেন। তো প্রবেশ করে যখন তিনি ওয়াশরুমে ছিলেন, ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি শুনতে পান যে বাইরে থেকে কেউ মানে ওয়াশরুমের সুইচটা অফ করে দিল, মানে এটা শব্দ হলো অফ করার। তো এটা শোনার পর মানে সে বললো যে কে। তো সে যেহেতু ম্যানেজার, তার সাথে নিশ্চয়ই কেউ দুষ্টামি করবে না। আর আসলে কে যদি আসতো করিডোর দিয়ে, পায়ের শব্দও হতো, সেরকম কোনো শব্দ সে পাননি। তো তার একটু ভয় লেগে যায়। তো সে খুব দ্রুত কাজ শেষ করে সে বাইরে বের হয়ে দেখে সুইচটা অফ করা, এবং তার যে ডান পাশে একটা জায়গা থাকে, খোলা জায়গা, সেখান দিয়ে একটা নারকেল গাছ দেখা যাচ্ছিল। তো সেই দিকে দেখছিল যে কেউ লুকিয়ে টুকিয়ে আছে কিনা। তো ঠিক তখনই তার মনে হয় যে তার পিছনে কেউজন দাঁড়িয়ে আছে। তো এটা মনে হওয়ার সাথে সে পেছনে ঘুরে তাকায়। জাস্ট আসলে কয়েক সেকেন্ডের জন্য সে দেখে কি যে একটা মহিলা একদম কাপড় দিয়ে পেঁচানো, মুখ পর্যন্ত পেঁচানো। জাস্ট তিনি তাকানোর সাথে সাথে মহিলাটা করিডোর দিয়ে দৌড় মারে। তো সে সাথে সাথে তাকিয়ে রাখে যে কেউ নাই, এবং সে যেটা দেখতে পায় নিচের দিকে তাকিয়ে, যে মনে হয় যেন ওয়াশরুম থেকে এই মাত্রই 10-12 জন হেঁটে গেছে এখান দিয়ে, মানে পায়ের ছাপগুলো, মানে পানির যে পায়ের ছাপ পড়েন সেই ছাপগুলো দেখা যাচ্ছে। তো এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং সে বুঝতে পারে না বিষয়টা কি হলো। তো সে সাথে সাথে দারোয়ান আঙ্কেলকে ফোন দেয়। তো দারোয়ান আঙ্কেল নিচ থেকে এসে বলে, স্যার আপনি এখানে কি করছেন? তো বলে যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এরকম ঘটনা। তো তিনি বললেন যে এখানে মাঝে মাঝে তিনিও দেখতে পান যে একটা মহিলাকে মানে একদম শাড়ি মুখ পর্যন্ত পেঁচানো। তো এটার জন্য তারা কেউ ওই ওয়াশরুমটা ইউজ করে না, এটাই পরিত্যক্তভাবেই ব্যবহার করা থাকে আর কি। তো আসলে এটাই ছিল প্রথম ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি মনে করতে পারবো না কত বছর হলো ভূত এফএম শুনি, কিন্তু আমিও বেশ ভক্ত ভূত এফএম এর। সবসময় মনে করি আমি আপনাদের ভূত এফএম এ একটা ঘটনা শেয়ার করব, করি বলে আর করা হয়নি। যে ঘটনাটা শেয়ার করব এটা আমাদের ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমার বাবা ছিলেন একজন মানে সরকারি কলেজের প্রিন্সিপাল।
তো সেক্ষেত্রে আমাদের যে বাসাটা দেয়া হয়েছিল অনেক বড় একটা বাসা ছিল। গভর্নমেন্টের বাসাগুলো সাধারণত যেরকম হয়ে থাকে 13-14টা রুম ছিল ওখানে। তো সবগুলো রুম কিন্তু ভাইয়া ইউজ করা হতো না। দেখা গেছে যে অনেকগুলো রুম আমার অনেক সময় যাওয়াও পড়তো না, জাস্ট সামনে
ঘটনা ঘটেছে আমার সাথে, তো সেগুলো হয়তো তুমি ভুল দেখেছো নাকি স্বপ্ন দেখেছো। আমি বললাম না, আমি নিজে দরজা খুলে হয়তো চোর ভেবে আমি সামনে এগিয়ে গিয়েছি, যে হয়তো দারোয়ান টারোয়ান নেই, ঘুমিয়ে গেছে, কোনো চোর ঢুকেছে, কিন্তু আমি দেখছি যে এই অবস্থা। পরে কিছুক্ষণ পর আমরা দেখলাম যে গাছ থেকে ওই জিনিসটা জাস্ট লাফ দিয়ে দিয়ে আমাদের পুরো উঠানে একটা ঘুরে 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 আমাদের রুমের কাছাকাছি এসে সে দাঁড়িয়ে আছে, সে নড়ছেও না। এদিকে আমরা দুই কাজিন ভয়ে রীতিমতো কাঁপছি, প্রচন্ড বৃষ্টি, এদিকে মাঝে মাঝেই যখনই বিদ্যুৎ গুলো চমকাচ্ছে ওই অবয়বটার ছায়াগুলো আমরা দেখতে পাচ্ছি, ছায়াটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পর ওই অবয়বটা আস্তে আস্তে ঘুরে ঘুরে কুয়াটার দিকে গেল, যে ওই কুয়াটার টিনটা সরিয়ে কুয়াটার মধ্যে লাফ দিয়ে পড়ে আবার টিনটা আবার সরিয়ে দিল। তো এটাই আর কি সেদিন রাতের ঘটনা ছিল আর কি, আমার নিজের চোখে দেখা। এখনো মনে হলো আমাদের জাস্ট লোম শিউরে ওঠে। পরে আমরা সকালে উঠলাম, উঠে সবাই ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করলাম। আমাদের ফ্যামিলির কেউই এ ব্যাপারে কিছুই বলতে পারেনি, তবে আমাদের যে বাগানের মালিক ছিল উনি বলেছে যে এই কুয়াটাতে একটা লোক আর কি বছর 5 বছর আগে লোকটা সুইসাইড করে মারা যায় আর কি, একটা সমস্যা হয়, তো এর জন্য সুইসাইড করে কুয়াটাতে মারা যায়। পরে ওখান থেকে লাশটা উঠানো হয়, উঠায় যথারীতি দাফন কাফন করে দেয়া হয়। তো ওই ঘটনার পর থেকে ওই কুয়াটা পুরোপুরি ভাবে, আগে তো পুরো জাস্ট ঢেকে রাখা ছিল, পানি টানি তেমন ছিল না, ওটা ভরাট করে ওই জায়গাটা আর কি পুরোপুরি ভাবেই বন্ধ করে দেয়া হয়। তার প্রায় 8 মাস পর্যন্ত আমরা ওই বাসাটাতে ছিলাম। একটা হুজুর ডাকালাম, ডাকানোর পর সবকিছু বাসাটা আর কি বন্ধ করে দিল, বললো যে হ্যাঁ এখানে একটা সমস্যা ছিল, কিন্তু এখন আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আল্লাহর রহমতে আপনারা দেখবেন ঠিক হয়ে গেছে। তারপর আসে ভাই আমরা 8 মাস পর্যন্ত বাসাটাতে ছিলাম, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমি নিজে অ্যাকচুয়ালি বলতে পারবো না জিনিসটা কি
ওই টাঙ্গাইলের ওই পয়েন্টে যখন আমরা যাচ্ছি, আমি দূর থেকে দেখলাম একটা মহিলার মতো শাড়ি পরা, সাদা শাড়ি পরা, ঘোমটা টেনে কুজা হয়ে আমি যেদিক দিয়ে যাব ঠিক ওটার মাঝখানে সে বসে আছে। আমার থেকে ধরেন মোটামুটি কত হবে আপনার ধরেন 50 গজ দূরে আছে বা 60 গজ দূরে আছে, এরকম আচ্ছা বসে আছে রাস্তার মাঝখানে, 1:30টার দিকে, গ্রামের রাস্তা আছে, আচ্ছা হাইওয়েতে। উল্টা দিক দিয়ে একটা ট্রাক আসছে। হুম আমার মাথায় কাজ করলো যে এত রাতে তো মানুষ বসে থাকবেন, ওকে হয় আমার কাটায় যেতে হবে, ডান দিকে কাটায় যেতে হবে, তখন হয়তো ট্রাকের সাথে আমার একটা কোলিশন হতে পারে। ও আচ্ছা, রিস্কি ছিল তার মানে। ঠিক আছে। আর একটা হচ্ছে আমি ব্রেক করতে পারি, কারণ আমার স্পিড তখন ছিল 70-80 এরকম, কিন্তু আমি যদি এখন হার্ড ব্রেক করতে যাই, পিছনে আমার একটা বাস আছে, সেটা আমাকে মেরে দিতে পারে। হুম আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষ না, আমি মোটামুটি কনফার্ম যে এটা মানুষ না, আমি ওর উপর দিয়ে উঠিয়ে দিব। আচ্ছা, কিন্তু ইচ্ছা করে একদম মানে ইচ্ছা করে, সাহস করে। সাহস করে। কিন্তু মজা ব্যাপার কি জানেন রাসেল ভাই, অনেকে বলে না ঝাঁকি খায়, আমি কোনো ঝাঁকিও খাইনি, কোনো কিছু ফিলও করিস। আচ্ছা, আপনি ওই সময় কিভাবে মানে কি কি আচরণ দেখে বুঝতে পেরেছিলেন যেটা ঠিক আসলে মানুষ মনে হচ্ছে না আপনার কাছে? আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি যে ড্রাইভারের কাছ থেকে ড্রাইভিং শিখেছিলাম, আমি 26 বছর আগে ড্রাইভিং শিখেছি, খুব অল্প বয়সে। আমাকে সে একটা জিনিস বলছিল যে ভাই, যাই করেন তাই করেন, রাস্তার ভিতরে রাত বিরাতে যদি কখনো কিছু দেখেন, সেটা মানুষ হোক বা পশু হোক, যাই হোক, আপনি নিজেকে বাঁচাবেন, দরকার হলে উপর দিন খেয়ে দিবেন। এটা কখনোই সেটা কোনো ভালো জিনিস হবে না। আচ্ছা, কারণ হচ্ছে ভালো জিনিস যদি মানুষ যদি হয়, সে হয় চোর ডাকাত কিছু একটা হবে আপনার গাড়ি থামানোর জন্য। আর যদি অন্যরকম সাসপিশিয়াস কিছু হয়ে থাকে, অবশ্যই এনটিটি হবে। আমার ধারণা ছিল ওটা একটা জিন। আচ্ছা, যে কারণে আমি চালিয়ে গেছি।
না হয় সে তার সাথীদের ধরিয়ে দিচ্ছে। যা খুশি হোক, আমার অপারেশন সাকসেসফুল হলেই হলো, পরে বিষয়টা তদন্ত করা যাবে এই ভেবে আমি বেশি কথা বাড়ালাম না। আমরা প্রায় 30 মিনিট অপেক্ষা করলাম। আমার সাথীরা আশেপাশে ছড়িয়ে পড়েছে। আমি সেই লোকটাকে এবং আমার সব সময়ের সাথী সেটা নিয়ে অস্ত্র নিয়ে আমি ঝোপের পাশে আড়ালে অবস্থান নিলাম। মশা যেন আমার শরীরের প্রতিটা খোঁড়া জায়গায় রক্ত খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আমি খেয়াল করলাম লোকটাকে একটা মশাও কামড়াচ্ছে না। আরো প্রায় 20 মিনিট পর কিছু পায়ের শব্দ পেলাম। আমি বুঝলাম আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। দুজন লোক একটা কোদাল আর একটি আলোর টর্চ নিয়ে কবর খুঁড়তে লাগলো। আমি দ্রুত ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমার সাথীরাও বেরিয়ে এলো। আমি দৌড়ানোর সময় একটা পুরাতন কবরের মধ্যে ভেঙে পড়ে গেলাম। প্রচন্ড দুর্গন্ধে আমার জ্ঞান হারানোর দশা। আমার সাথীরা এসে আমাকে তুলে ধরলো এবং আমার পাশের একটা পুকুরে পরিষ্কার হতে সাহায্য করলো। বাকি সাথীরা 2 চোরের একজনকে ধরতে পারলো। আমরা যখন চোর ধরতে ব্যস্ত, তখন কোন ফাঁকে আমাদের পথ দেখানো সেই লোকটি চলে গেল। আমরা দেখতেও পাইনি। অনেকক্ষণ খুঁজে আমরা চোরটিকে নিয়ে অফিসের পথে রওনা হলাম। আমার অফিসে এসে আমি যখন ভালো করে গরম পানিতে গোসল করলাম, তারপর আসামিকে জিজ্ঞেস করতে লাগলাম। আসামি জিজ্ঞাসাবাদে সে জানালো তারা মোট 2 জন। কোনো এক লাশ যদি বজ্রপাত কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়, তারা সেই লাশ 2 দিনের মধ্যে চুরি করে নিয়ে যায়। তারপর তারা সেই লাশ জঙ্গলের ভেতর সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে কঙ্কাল বানায় এবং মেডিকেল কলেজের ছাত্রদের কাছে এটা বিক্রি করে। পরের দিন রাতে আমি আসামি সহ সেই জঙ্গলের ভেতরে গেলাম। জঙ্গলের একটি গভীর জঙ্গল, সেখানে জনমানবের কোনো আনাগোনা নেই বললেই চলে। গাড়ি দূরে রেখে হেঁটে সেই জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় একটা খোলা পরিষ্কার মতো জায়গায় কিছু কয়লা, চুলা, ইট
কিছু মানুষ ছিল। ওর ওয়াইফ করে কি, হচ্ছে ও আর ওর ওয়াইফ মিলে এই নৌকাতে বসেই পানির ভেতর থেকে একটা শাপলা ফুল ছিঁড়ে ওদের কাছে রাখে। এরপরে ভাইয়া ওই শাপলা ফুল ছেঁড়ার পরপরই না ওর ওয়াইফের চোখ লাল হয়ে যায় এবং ভাইয়া বাড়িতে গিয়ে মানে কি বলবো খুব বেশি রাগান্বিত হয়ে যায় বা এই টাইপের কিছু একটা হয়ে যায়, এবং ওয়াইফ নাকি ওই নৌকার মধ্যে একটা শ্যাডো টাইপের কিছু একটা দেখতে পেয়েছিল। আর ভাইয়া এরপর থেকে ওয়াইফের সাথে বিভিন্ন ধরনের মানে ওয়াইফ বেশ রাগান্বিত হয়। ওই বেশ 2-3 দিন কোনো খাওয়া দাওয়া করেনি, জাস্ট কি বলবো সবার সাথে একটা বাংলাদেশে একটা মানে যখন কোনো নববধূ ঘরে আসে দেখা যায় কি সে হচ্ছে চুপচাপ বসে থাকে বা সে খুব একটা ভদ্রভাবে থাকে, বাট সে অলওয়েজ রাগ হয়ে চলাফেরা করছিল, তারপরে মানে রাগ রুট বিহেভ করছিল সবার সাথে। তো এই জিনিসটা পরে হচ্ছে 2-3 দিন পর তার বাবা মাকে জানানো হয়, ওই মেয়ের বাবা মাকে। ও মেয়ের হচ্ছে এরকম, তখন বাবা মা বলে যে আচ্ছা তাহলে কি করার, তাহলে হচ্ছে ওই আর এর মাঝে ওই যে প্রথম হুজুরটার কাছ থেকে ও অনেক কিছু শিখেছিল, সেই হুজুরের সাথে ওর দেখা হয়ে যায়। তো ওই হুজুরকে পরে এরকম বলে যে হুজুর এরকম এরকম আপনার এই ও তো হচ্ছে এই টাইপের সমস্যার মুখোমুখি হচ্ছে, তো কি করা যায়। আর ওই হুজুরকে ভাই সবাই অনেক ভণ্ড বা এই টাইপের অনেক কিছু বলে আখ্যা দিত। তো হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তো সবাই যেহেতু ভণ্ডও বলে আমাকে আর ওর যেহেতু এই সমস্যা, তাহলে আমি জিন হাজির করেই ওর এই ওয়াইফের ট্রিটমেন্টটা করায়। তখন হচ্ছে লোকজন বলা স্টার্ট করে তুমি তো একটা ভণ্ড, তুমি আবার জিন হাজির কি করবা, যদি জিন হাজির করতে পারো পারলে আমাদের সবাইকে দেখাও। তো ওই হুজুরটা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে অমুক দিন আপনি হচ্ছে আপনারা সবাই এই বাড়ির উঠানের মানে যেই একটা জায়গা থাকে ওই বাড়ির বাইরে, সে সবাই ওখানে গোল করে এসে বসবেন, আমি মাঝখানে থাকবো, ওই দিন জিন আপনাদেরকে মিষ্টি খাওয়াবে, এটা কথা দিলাম। তো ভাইয়া এইটা আর কি গ্রামে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে জিন নাকি এরকম মিষ্টি খাবে, চলো দেখে আসা যাক কিভাবে এই হুজুরটা নাকি জিন হাজির করবে, যাক দেখে আসা যাক। তো ভাইয়া ওই ঠিক সময় মতো সবাই চলে আসে, আসার পরে ওই লোকটা মাঝখানে বসে এবং ভাইয়া গোল করে সবাই ওনাকে ঘিরে বসে থাকে। তো হঠাৎ করে ভাইয়া মানে 10 মিনিট বা 5 মিনিট আগে ওই লোকটা বলে ওঠে যে এখন আর
দেখলাম কেউ নেই। ঠিক আছে, মানে জিনিসটা এরকম যে আপনি দাঁড়িয়ে ছিলেন, হাত দেয়, আমি দাঁড়িয়েছি তার মানে এরকম কোনো চান্স না যে আপনি কিছু সময় ঘুমিয়ে গেছিলেন বা কোনো একটা ভুল হওয়া, দাঁড়িয়ে আছে একদম দাঁড়িয়ে আপনার সেটাই এবং হ্যাঁ। যদিও অন এয়ারে বলা উচিত না যে সিগারেটের কথাটা, তারপর আমি বললাম এই জন্য যে আমার হাতে মানে আপনি আগে পুরোপুরি সজাগ ছিলেন আর কি। আমি সজাগ সম্পূর্ণভাবে। জি। হঠাৎ করে আলতো ছোঁয়া একটা হাতের, তাকিয়ে দেখি কেউ নাই। গা শিরশির করে ওঠা। গা শিরশির মানে কি সেই রকম, আমি ভয়ের চোটে 3 তলা থেকে তাড়াতাড়ি নিচে নেমে মানে নিচতলায় চলে আসলাম। আরেকদিন আমার এক ইঞ্জিনিয়ার, সে ওই রাত্রেবেলা ডিউটি করছে, সে ওই ফ্লোরেই একটা জায়গায় ঘুমিয়ে গেছে এবং হঠাৎ করে তার উপর মানে প্রচন্ড রকমের মারধর শুরু হয়ে গেল। চোখ খুলে মানে ঘুম ভেঙে মানে একটা লাথি খেয়েছে খুব জোরে জোরে, এবং সে চোখ খুলে দেখে কেউ নাই। পরে ওই নাইট গার্ডকে আবার বলছে যে ভাই আমাকে কে যেন মেরে দৌড় দিছে। না, কেউ তো মারেনি। সিসিটিভিতে চেক করলো, চেক করার পর দেখে যে কেউ না। সে হঠাৎ মানে 2 বার ঝাঁকি দিল, সে ঘুম থেকে উঠলো, ওঠার পর সে নাইট গার্ডের ওই যে রুম ওইদিকে চলে গেল। তারপর সে স্বীকার করলো ওদিন রাত্রেবেলা সে সামহাও একটু নাপাক ভাবেই ঘুমিয়েছিল। আচ্ছা, এবং জায়গাটা হচ্ছে ওই কবরস্থান থেকে কাছেই। তো এই ছিল 3টা ঘটনা এই পর্যন্ত সোফার আমরা আমার নলেজে এখন আসতেছে। আমার ওয়ার্কারদেরকে যদি আমি জিজ্ঞেস করি তাদের কাছ থেকে আরো অনেক ঘটনা বেরোচ্ছে। এই যে আপনার যে কারণে আপনি সরিয়ে নেন না কেন, যাই কিছু ঘটুক না কেন, যে সব আপনি কি মনে করেন যে এগুলো প্যারানর্মাল, আপনাকে সরে আসতে হয়েছে যে ওখান থেকে, এটা কি একটু প্যারানর্মাল ঘটনাগুলো এর সাথে কি জড়িত? অর্থে রাসেল ভাই, আমি মানে আপনার বিশ্বাসটা, আমি আপনাকে রাসেল ভাই আপনাকে আমি জিনিসটা কিন্তু আপনি পার্সোনালি
যেহেতু এই সামনে অনেক লোক ছিল, তো ওই লোকটা আমার হুজুরকে ধরে মারতে যায়। মারতে যাওয়ার পরে হুজুরটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর এই জিনিসটা যদি পরে আপনাকে কোনো ক্ষতি করে আমি এর জন্য দায়ভার না। তো তখন হুজুরকে ওই লোকটা এসে আবার সরি টরি বলে জড়িয়ে ধরে বলে কি, ভাই আমি আপনার সাথে কোথায় দেখা করবো বলেন, আমি একটু দেখা করতে চাই আপনার সাথে। তো পরে সন্ধ্যাবেলায় হুজুরের অ্যাড্রেস নিয়ে হুজুরের অফিসে আসে ওই লোকটা, এসে বলে যে হ্যাঁ ভাই আমি করি এরকম, ওই গেস্ট রুমেই আমার এরকম নেশা টেশা করতাম অলওয়েজ। তো বলে যে আচ্ছা ঠিক আছে, ওই লোকটা আর কি আপনাদেরকে আপনাকে বিশেষ করে শিক্ষা দেওয়ার জন্য, আপনাকে ধ্বংস বা আপনার ব্যবসা পতন বিভিন্ন ধরনের ঝামেলার জন্য কিছু একটা হয়তো বা ওই বাড়িতে করেছে। আমি আজকে রাত্রে আবার আপনার বাড়িতে যাব। এরপরে ভাইয়া হুজুরের বাড়িতে যাই, যাওয়ার পরে ভাইয়া 3টা তাবিজ খুঁজে পাই ওই রুমটাতে। একটা বালিশের নিচে, মানে বিছানার নিচে ছিল, আর একটা বাথরুমে ছিল, আর একটা ওনার রুমে একটা পেন্টিং ছিল, সেই পেন্টিংটার পেছনে। এরপরে ভাইয়া হুজুর ওইখানে জমজম পানি দিয়ে সামথিং কিছু একটা করে, আর ভাইয়া 11টা পিন নেয় এবং 11টা ভাইয়া গামছা নিয়ে ওই পুরা বাসার চারদিকে মেরে দেয়, দিয়ে বলে যে এই বাসাটা খুব খারাপ একটা জিনের রয়েছে, ওই মানে তাবিজটা চালানোর কারণে কোনো একটা খুব খারাপ জিন এসে আছর করেছিল, যেটার কারণে আর কি ওই লোকটার অনেক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারতো। তো এর আরেকটা নির্দিষ্ট দিনও দিয়ে দেয় যে এই কয়েকদিনের মধ্যে আপনারা এই বাসায় থাকবেন না, এরপরে আবার আসবেন, এসে দেখবেন যে মোটামুটি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হবে। তো ভাইয়া এই কাজটা করার পরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া, এটাই আমার একটা ছোট্ট স্টোরি ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে অনেক ধন্যবাদ। আমি